হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব কেন আজও কাঁদে চেরনোবিল। কেন চেরনোবিলের কথা শুনলেই মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার কথা মনে পড়ে। জানব কি হয়েছিল আজ থেকে ৩৯ বছর আগের একটি রাতে, কত মানুষের আহুতি লেগেছিল সেই দুর্ঘটনাকে আরও বড় হওয়া থেকে আটকাতে, আর এর ফলাফল কি হয়েছিল সবই জানব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, জানতে হলে পাশে থাকুন। ১৯৮৬ সাল ২৬শে এপ্রিল। ইউক্রেন তখনও ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার একটি প্রভিন্স, আজকের মতো একটি দেশ নয়। তখনও শীত যুগের আবহাওয়া চলছে, তাই পারমাণবিক ব্ল্যাকআউটের জন্য দুটি সুপার পাওয়ার তখনও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তেমনই একটি পরীক্ষা চলছিল চেরনোবিলের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর ৪ নম্বর রিঅ্যাক্টরের নিয়ে। এই রিঅ্যাক্টর ৪ একাই প্রায় ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারত, কিন্তু পরীক্ষাটার জন্য তাদের দরকার ছিল কম ক্ষমতায় কি করে টারবাইনগুলি কাজ করে এবং নিউক্লিয়ার ব্ল্যাকআউট হলে আদেও কি এটি চলবে সেটি জানার। সেই জন্য পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২৫শে এপ্রিল দিনের বেলা, কিন্তু দিনের বেলা পাওয়ার কনজাম্পশন অতিরিক্ত বেশি থাকে, তাই পরীক্ষাটি ২৬শে এপ্রিল রাত্রিবেলা হওয়ার কথা ঠিক হয়। যথারীতি ২৬শে এপ্রিল রাত ১টা ২৩ নাগাদ পরীক্ষাটি শুরু হয়। রাতের শিফটে যে সমস্ত টেকনিশিয়ান, বিজ্ঞানী ও ক্রিউ মেম্বাররা ছিলেন তারা পরীক্ষাটি শুরু করেন, কিন্তু ব্যাপারটি ভুল দিকে যেতে শুরু করে তখনই যখন একজন ক্রিউ মেম্বার, যিনি পাওয়ার কন্ট্রোলের দায়িত্বে ছিলেন, তিনি ভুল করে পাওয়ার অতিরিক্ত কমিয়ে ফেলেন। যেহেতু এটি ৩২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রিঅ্যাক্টর ছিল, এর পাওয়ার কমিয়ে ৭০০ কিংবা ৮০০ মেগাওয়াটে চালানোর কথা ছিল, কিন্তু ওই ক্রিউ মেম্বার এটি ৩০ মেগাওয়াটে নামিয়ে আনেন। এই অতিরিক্ত লো পাওয়ার ফলে রিঅ্যাক্টরটি জেনন ১৩৫ নামক একটি মৌলকে তৈরি করতে থাকে। জেনন ১৩৫ হলো এমন একটি মৌল যা নিউট্রনকে শুষে নেয়, যার ফলে পারমাণবিক চেন রিঅ্যাকশনের গতি কিন্তু কমে যায়। কিন্তু এর খারাপ দিক হলো জেনন ১৩৫-এর নিউট্রনকে শুষে নেওয়ার হার কিন্তু এক নয়, মানে পরিবর্তন হয়, ফলে একে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তাই একে অনেক সময় টেকনিক্যাল ভাষায় রিঅ্যাক্টর পয়জন বলা হয় বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পয়জনও বলা হয়। এটি ছিল সবথেকে বড় টেকনিক্যাল মিস্টেক। কিন্তু এই পর্যন্ত এসেও বিপর্যয়টি আটকানো যেত যদি ক্রিউ মেম্বাররা আগে এটি লক্ষ্য করতেন এবং তারা রিঅ্যাক্টর পয়জনিংয়ের ব্যাপারে বুঝতে পারতেন আর রিঅ্যাক্টরটিকে বন্ধ করতেন। কিন্তু বন্ধুরা, তা হয়নি। ক্রিউরা পরীক্ষা চালিয়ে যান, কারণ তারা বুঝতে পারেননি। আর যেহেতু অতিরিক্ত পাওয়ার কমানো হয়ে গিয়েছিল, তাই এই যে ঘাটতিটা তা পূরণ করতে তারা একসাথে অনেকগুলি কন্ট্রোল রডকে বের করে নেন কোর থেকে। তারা ভেবেছিলেন এভাবে হয়তো পাওয়ার ঘাটতিটা পূরণ হবে, অনেকটা পাওয়ার একসাথে এসে গেলে। কিন্তু তখন সোভিয়েতে যে আরবিএমকে রিঅ্যাক্টর দ্বারা অ্যাটমিক এনার্জি উৎপাদন করা হতো, তার একটি নিয়ম ছিল, মানে যাই হয়ে যাক এর থেকে কিন্তু ১৫ থেকে ৩০টি কন্ট্রোল রড সবসময় রিঅ্যাক্টরের মধ্যে থাকবে। এটি একটি মিনিমাম সেফটি প্রোটোকল। কিন্তু টেকনিশিয়ানরা দ্রুত ঘাটতি পূরণের জন্য বেশিরভাগ কন্ট্রোল রড তুলে নেন। মাত্র ৬ থেকে ৮টি রড ছিল কোরের মধ্যে, যা মিনিমাম সেফটি লিমিটেরও 1/3। এর ফলে কি হয়, কোরটি পজিটিভ ফিডব্যাক লুপে আটকে যায়, মানে এর ফলে ভীষণ তাপ উৎপন্ন হয়, যা থেকে প্রচুর বাষ্প হয়। বাষ্প থেকে আরও কি হয়, আরও নিউট্রন অ্যাবজর্বের পরিমাণ কমে যায়, তার ফলে কি হয়, আরও বাষ্প তৈরি হয়, আরও গরম তৈরি হয়। এই যে লুপের মধ্যে আটকে যায়, এরপরেই কিন্তু এটি আর নিয়ন্ত্রণে থাকে না। এরপরে কফিনে শেষ ব্রেক মারা হয় এমার্জেন্সি স্টপ সুইচটি চেপে। ক্রিউরা অনেক শেষে হলেও বুঝতে পারেন তারা কিছু একটা ভুল করে ফেলেছেন। তাই যখন তারা দেখেন ইকুইপমেন্টগুলি ফেল করছে এবং ফেল হওয়ার আগে এর রিডিং এসেছিল প্রায় ৩০,০০০ মেগাওয়াট, যার এর স্বাভাবিক যা শক্তি উৎপাদন ক্ষমতা ৩২০০ মেগাওয়াটের ১০ গুণ। এত দেরিতে তারা বুঝতে পারেননি কি করবেন, তাই তারা কি করেন, এমার্জেন্সি শাটডাউন সুইচ বা AJ5 বাটন চেপে দেন। এর ফলে কি হয়, খুব দ্রুতভাবে সমস্ত কন্ট্রোল রডগুলি পুনরায় কোরের মধ্যে ঢুকিয়ে তৎক্ষণাৎ এদিকে বন্ধ করা তাদের ইচ্ছা ছিল। কিন্তু তখন
এই কন্ট্রোল রডের মাথাগুলি তৈরি হতো গ্রাফাইট দিয়ে। এই গ্রাফাইট নিউট্রনকে শোষণ তো করে, কিন্তু কিছু মাত্রায় প্রতিফলিতও করে। তাই কন্ট্রোল রডগুলি রিঅ্যাক্টরে প্রবেশ করার আগেই এর গ্রাফাইটের মাথাগুলি থেকে বেরিয়ে আসা নিউট্রনগুলি প্রতিফলিত হয়। আর এটাই রিঅ্যাক্টরকে বন্ধ করার আগেই রিঅ্যাক্টরকে সামান্য উত্তেজিত করে। আর এটুকুই দরকার ছিল রিঅ্যাক্টর 4কে সম্পূর্ণভাবে আনস্টেবল করতে। এর ফলে কি হয়, সমস্ত কন্ট্রোল রডগুলি গলে যায়, ফলে আর সম্ভব হয় না কোরকে কন্ট্রোল করা। এইবার শুরু হয় অতিরিক্ত তাপ উৎপাদন। এই অতিরিক্ত তাপে যদি বা জল ছিল তা খুব শিগগিরই বাষ্প হতে শুরু করে। আর এই অতিরিক্ত বাষ্প জমা যখন একটি ক্রিটিক্যাল লিমিট পেরিয়ে যায়, তখন হয় প্রথম বিস্ফোরণ। এই বিস্ফোরণে কি হয়, রিঅ্যাক্টর 4-এর ছাদটি পুরোপুরিভাবে উড়ে যায়। এর ঠিক পরপরই হয় দ্বিতীয় বিস্ফোরণ। এটির কারণ হিসেবে মনে করা হয় যে অতিরিক্ত তাপের কারণে বেশ কিছু পরিমাণ জল হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে গিয়েছিল, যাতে গরম কন্ট্রোল রডের সংস্পর্শে এসে বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণের ফলে গোটা 2000 টনের রিঅ্যাক্টরটি ছিটকে এসে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায়। আরও বড় একটি বিপর্যয় হতে পারত। কি সেটি? সেটি হলো রিঅ্যাক্টর যে কোর, তার যতটুকু অংশ বাকি ছিল সেটি গলে যাওয়া গ্রাফাইট রড, এইগুলো একসঙ্গে মিলে একটি গলে যাওয়া থকথকে পদার্থে পরিণত হয়, যেটি উত্তপ্ত ছিল ভীষণ রকম। এটি কি হয়, এই পারমাণবিক কেন্দ্রের নিচে একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ফেসিলিটির দিকে বাড়তে থাকে। যদি এটি এর সংস্পর্শে এসে যেত, তাহলে হতে পারত ভীষণ বড় বিপর্যয়। কি হতো, সমগ্র সোভিয়েত রাশিয়া, এমনকি ইউরোপেও পানীয় জলের একটি বড় অংশ রেডিও অ্যাক্টিভ পদার্থ দ্বারা দূষিত ও ব্যবহারের অযোগ্য হয়ে যেত। এর ফলে না এই জল পান করা যেত, না চাষাবাদের কাজে লাগানো যেত। এছাড়াও এই জল আশপাশের অনেক প্রাকৃতিক সম্পদের ক্ষতি করত, যার ফল ভোগ করতে হতো সমগ্র ইউরোপবাসীকে। এবার আমাদের জানতে হবে কিভাবে এই ভীষণ আগুনকে নেভানো হয়েছিল। এই আগুন লাগার কিছু মিনিটের মধ্যেই প্রিপিয়াট নামক একটি স্থান থেকে ফায়ার ফাইটাররা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। তারা কিন্তু জানতো না এটা পারমাণবিক দুর্ঘটনা, এবং কেউ তাদেরকে জানায়ও নি যে এটা পারমাণবিক দুর্ঘটনা। তারা শুধু জানতো যে এটা কোনো সাধারণ টারবাইন বিস্ফোরণের কারণে লেগে থাকা আগুন। তারা বুঝতে পারেনি যেখানে রেডিয়েশনের ভয় রয়েছে। তাদের কিছুজন তো অ্যাটমিক রিঅ্যাক্টরের গরম রেডিয়েশনযুক্ত গ্রাফাইট রডের টুকরোর ওপর দাঁড়িয়ে থেকেও কাজ করেছে। ভাসিলি ইগনাটেঙ্কো এমনই একজন নাম। তিনি একজন 25 বছর বয়সী যুবক ফায়ার ফাইটার। তাকে এবং তার দলকে সরাসরি রিঅ্যাক্টর 4 বিল্ডিংয়ের আগুন নেভাতে পাঠানো হয়। তারা সেখানে রেডিয়েশনের ভয় আছে না জেনেই ঘন্টার পর ঘন্টা দূষিত রেডিয়েশনযুক্ত ধোঁয়াতে শ্বাস নেন। দূষিত বিভিন্ন ধুলো তাদের চামড়ার সংস্পর্শে আসে। সূর্যোদয়ের আগে আগুন নেভানো সম্ভব হয়েছিল বেশিরভাগেরই, কিন্তু কোরটির বেশিরভাগ অংশ প্রায় 10 দিন ধরে জ্বলতে থাকে। যেহেতু আমরা জেনেছি গলিত কোরটির কিছু অংশ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফেসিলিটির দিকে এগিয়ে যাচ্ছিল, সেটা আটকাতে, আশপাশের মানুষজনকে সরাতে এবং এই পারমাণবিক দুর্ঘটনার ফলে যে ছাই, যা রেডিয়েশনযুক্ত, তা ছড়িয়ে পড়া আটকানোর জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর জন্য বিভিন্ন খনি থেকে শ্রমিক, সৈনিকদের, বিজ্ঞানীদের টিমকে, ইঞ্জিনিয়ারদের টিমকে, হেলিকপ্টারের পাইলটদেরকে আনা হয়েছিল। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 6 লক্ষের কিছুটা বেশি বা কিছুটা কম। এদের সবাইকে একত্রে লিকুইডেটর বলা হয়। এরা গলে যাওয়া কোরকে জলের সংস্পর্শ থেকে আটকায়, আশপাশের মানুষজনকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যায় এবং এই রিঅ্যাক্টর নাম্বার 4 এর ওপর একটি বড় রেডিয়েশন প্রুফ গম্বুজ তৈরি করে, যাতে ভবিষ্যতে রেডিয়েশন আর না ছড়ায়। বন্ধুরা, আমরা এবার জানতে চলেছি সেই সমস্ত হিরোদের নাম বা মহান ব্যক্তিদের নাম এবং তাদের ব্যাপারে যারা এই এত বড় দুর্ঘটনা আটকাতে গিয়ে, এত মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেদের জীবনের বলিদান দিয়েছেন। সর্বপ্রথম আমরা নামটা জেনেছিলাম ভাসিলি ইগনাটেঙ্কোর, যার স্ত্রী সেই সময় ছিলেন অন্তঃসত্ত্বা। ভাসিলি মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী সন্তানের জন্ম দেন, কিন্তু বাচ্চাটিও রেডিয়েশন সিগনেসের জন্য মারা যায়। এছাড়াও ভিক্টর কিবেনক, ভ্লাদিমির পাভিক ও নিকোলা টিটেনক, এই তিনজনেরই প্রায় বয়স 23 থেকে 25-এর মধ্যে ছিল এবং এরা প্রিপিয়াট ফায়ার ডিপার্টমেন্টের একজন ছিলেন মুখ্য আধিকারিক, আর 2 জন কর্মী ছিলেন। এরা সবার আগে ঘটনাস্থলে পৌঁছন। এরাও কদিনের মধ্যেই ভীষণ দুঃখজনকভাবে মারা যান।
এছাড়াও এই লিকুইডেটরদের মধ্যে বহু মানুষ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে ভীষণ রকম রেডিয়েশন সিগনেচারের কারণে ভয়াবহ মৃত্যুবরণ করেন। তাছাড়াও বহু লিকুইডেটর বছরের পর বছর রেডিয়েশন সিগনেচারের কারণে ভুগতে থাকেন। এই ঘটনার ফলে প্রায় সাথে সাথে 49,000 মানুষকে ওই অঞ্চল থেকে সরাতে হয় ও পরে 2,30,000 মানুষকে আরও বর্ডার এরিয়া থেকে সরাতে হয়, কারণ এই দুর্ঘটনা প্রায় বেলারুশ এর বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর ফলে প্রায় 4,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া বা 1,544 স্কোয়ার মাইল এরিয়া পুরোপুরিভাবে খালি হয়ে যায়। এই দুর্ঘটনার পর গোটা বিশ্ব দেখে ভুলভাবে পারমাণবিক শক্তির ব্যবহার করতে গেলে কি হয়। এরপরেই গোটা বিশ্বে পারমাণবিক সেফটি প্রোটোকল বা অ্যাটমিক সেফটি প্রোটোকলের বিষয়ে চর্চা শুরু হয় এবং গোটা পৃথিবীর মানুষ এটা মেনে নিতে বাধ্য হয় যে পারমাণবিক শক্তি ব্যবহার যেমন করা যেতে পারে, তেমন সামান্য ভুলের কারণে কি ভীষণ বিপদ মানবজাতিকে ভুগতে হতে পারে। তাই এটি একটি বড় মুভমেন্টের সূচনা করে। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। এই একটি সিরিজ যে চেরনোবিল ডিজাস্টার আনফোল্ড এর অধীনে আরও কিছু ভিডিও আসতে চলেছে, যেমন রেডিয়েশনকে শুষে নিতে পারে এমন ছত্রাক এবং এমন প্রাণী যাদের শরীরে রেডিয়েশনের কারণে পরিবর্তন হয়েছিল। এইগুলি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নমস্কার বন্ধুরা, আজ আসি।